নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি নতুন ঘোষণা আছে। আজ থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবিবার যে গল্প পড়তাম সেটা মঙ্গল, বৃহস্পতি এবং শনি, এই গল্পটি যেমন আজকে শনিবার দিন পোস্ট করছি। রবিবার নতুন একটি গল্প নিয়ে আসছি আপনাদের সামনে। অবশ্যই শুনতে ভুলবেন না, আর শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আমরা এখন শুনছি হুমায়ুন আহমেদের দেয়াল। আজ 11 অধ্যায়। এই অধ্যায়ের নাম সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হওয়ার দিন। শুরু করি। সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হওয়ার দিন থেকে 15 দিন। 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত। খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ, দেশে সামরিক আইন জারি, বিগত সরকারের ভাইস প্রেসিডেন্ট, 10 জন মন্ত্রী ও 6 জন প্রতিমন্ত্রী পুনর্বহাল, বাংলাদেশের নতুন সরকারের প্রতি পাকিস্তানের সমর্থন। মনে হয় পাকিস্তান তৈরি হয়েছিল, সঙ্গে সঙ্গে স্বীকৃতি। 16ই আগস্ট বাংলাদেশের নতুন সরকারকে সৌদি আরবের স্বীকৃতি। সৌদি সরকারও তৈরি, কত তাড়াতাড়ি স্বীকৃতি দেওয়া যায়। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের দাফন সম্পন্ন। পুরো একদিন বঙ্গবন্ধুর মৃতদেহ পড়ে রইল। কেউ জানে না মৃতদেহ কি করা হবে। 23শে আগস্ট সামরিক আইনের অধীনে সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, তাজউদ্দিন আহমদ সহ 20 জন গ্রেপ্তার। 24শে আগস্ট মেজর জেনারেল শফিউল্লাহর জায়গায় মেজর জেনারেল জিয়াউর রহমান নতুন সামরিক বাহিনী প্রধান। 27শে আগস্ট ভারতের নতুন সরকারকে স্বীকৃতি দান। ভারতের উপর অনেক ভরসা ছিল। বাংলাদেশ তাদের সঙ্গে 25 বছরের মৈত্রী চুক্তিতে আবদ্ধ। তারাও যেন পাগল হয়ে গেল কত দ্রুত স্বীকৃতি দেওয়া যায়। 31শে আগস্ট মহাচীনের নতুন সরকারকে স্বীকৃতি প্রদান। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে গণচীনের অনেক দিন লেগেছিল, এইবার আর লাগলো না। সেলুকাস, কি বিচিত্র এই দেশ! এমন এক হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কেউ নেই। ভুল বললাম, শফিকের মতো অনেকেই ব্যক্তিগত উদ্যোগে প্রতিবাদ করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশ ছেড়ে ভারতে চলে গেলেন। মুজিববিহীন বাংলাদেশে তিনি বাস করবেন না। ভারতে তিনি কাদেরিয়া বাহিনী তৈরি করে সীমান্তে বাংলাদেশের থানা আক্রমণ করে নিরীহ পুলিশ মারতে লাগলেন। পুলিশ বেচারারা কোনো অর্থেই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত না, বরং সবার আগে বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্যে তারা প্রাণ দিয়েছে। শেখ হাসিনার গৃহশিক্ষক অভিনেতা আবুল খায়ের দেশ ছেড়ে আমেরিকা চলে গেলেন। কবি নির্মলেন্দু গুণের মাথা খারাপ হয়ে গেল। তিনি বারহাট্টায় নিজ গ্রামের বাড়িতে চলে গেলেন। তখন তার মনে হতো বঙ্গবন্ধুর আত্মা তার ভেতর ঢুকে গেছে। এই খবর সবাই পেয়ে গেছে। সবাই হন্যে হয়ে কবিকে হত্যা করার জন্য খুঁজছে। কবিকে হত্যা করলেই বঙ্গবন্ধুর আত্মা কবজা করা যাবে। নির্মলেন্দু গুণ সেই দুঃসহ সময়ের বর্ণনা দিয়ে সুন্দর একটি গ্রন্থ, যার নাম রক্ত ঝরা নভেম্বর 1975, বিভাস প্রকাশনার, রচনা করেছেন। কৌতূহলী পাঠক বইটি পড়ে দেখতে পারেন। 11 অধ্যায় এইটুকুই। যেহেতু ছোট অধ্যায়, সেই জন্য শুরু করছি 12 অধ্যায়। 12 অধ্যায়ের নাম তারিখ 31শে অক্টোবর 1975 সন। শুরু করি। তারিখ 31শে অক্টোবর 1975 সন। রাধানাথ বাবু মেঝেতে শীতলপাটির বিছানায় শুয়ে আছেন। তার পাশে শফিক কাগজ কলম নিয়ে বসেছে। রাধানাথ বাবু জরুরি এক চিঠির ডিকটেশন দেবেন। চিঠি যাবে খন্দকার মোস্তাকের হাতে। রাধানাথ বললেন, শচীন কর্তা মারা গেছেন, এই খবর জানো?
না, উনি আজ মারা গেছেন। বাংলাদেশের বুদ্ধিজীবীরা শচীন কর্তার মৃত্যুতে যতটা শোক পেয়েছে তার 100 ভাগের 1 ভাগ শোকও তাদের জাতির পিতার মৃত্যুতে পায়নি। শফিক বলল, খন্দকার মোস্তাক হয়তো তাকে জাতির পিতার আসন থেকে নামিয়ে দেবেন। রাধানাথ বললেন, এটা উনি পারবেন না। সবার ক্ষমতারই সীমাবদ্ধতা আছে। খন্দকার মোস্তাক তার ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে জানেন। শফিক হতাশ গলায় বলল, জানলেই ভালো। রাধানাথ বললেন, লেখো, মাননীয় প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। লিখেছ? জি। এখন লেখো, নমস্কার এবং অভিনন্দন। আশা করি আপনার মাধ্যমে দেশ দিক নির্দেশনা পাবে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি যেন কারাগারে বন্দী আওয়ামী লীগের নেতাদের নিরাপত্তার বিষয়টি খেয়ালে রাখেন। বাংলাদেশের এখন যে অবস্থা, যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যাবে। একটি আপ্তবাক্য আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, সবাইকে তার মুদ্রায় হিসাব দিতে হবে। বিনীত, রাধানাথ। শফিক বলল, খন্দকার মোস্তাক সাহেব আপনাকে চেনেন? খুব ভালো মতো চেনেন। এই চিঠি নিয়ে তুমি যাবে, সরাসরি তার হাতে দিবে। আমি বঙ্গভবনে ঢুকবো কিভাবে? সেই ব্যবস্থা আমি করব। এখন দোতলার স্টোর রুমে যাও, একটা রেকর্ড প্লেয়ার আছে, সেটা আনো। শচীন কর্তার 76 RPM-এর বেশ কিছু রেকর্ড আছে, যে কোনো একটা নিয়ে আসো। তার গান শুনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাই। শফিক, আমার মন বলছে একটা সময় আসবে যখন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনে এ দেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবে। আমি সেই দিন দেখে যেতে চাই। রাধানাথ চোখ বন্ধ করে শুয়ে আছেন। রেকর্ড প্লেয়ারে শচীন কর্তার গান বাজছে। রঙ্গিলা 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 রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে। বঙ্গভবনে ঢুকতে এবং খন্দকার মোস্তাকের হাতে চিঠি দিতে শফিকের মোটেই বেগ পেতে হলো না। মোস্তাক মুখ বন্ধ খাম হাতে নিলেন। চিঠি বের করে পড়লেন না। ভ্রু কুঁচকে শফিকের দিকে তাকিয়ে রইলেন। কড়া গলায় বললেন, তোমার নাম কি? শফিক ভীত গলায় বলল, শফিক। তুমি রাধানাথ বাবুকে চেনো কিভাবে? আমি উনার কিছু টুকটাক কাজ করে দেই। টুকটাক কাজ মানে কি? ডিকটেশন নেই। ওনার চোখ ভালো না, লেখাপড়া করতে সমস্যা হয়। আমার কাছে যে চিঠি এসেছে তার ডিকটেশন তুমি নিয়েছ? জি। চিঠির বিষয়বস্তু তুমি জানো? জি। রাধানাথবাবুকে আমার শুভেচ্ছা দেবে এবং বলবে তিনি যদি বঙ্গভবনে এসে আমার সঙ্গে 1 কাপ চা খান তাহলে আমি খুশি হব। জি, বলবো। স্যার, আমি কি এখন যেতে পারি? খন্দকার মোস্তাক বিরক্ত গলায় বললেন, তোমাকে কেউ আটকে রাখেনি। প্রেসিডেন্ট শফিককে আটকাননি, কিন্তু একজন আটকালেন। তার নাম মেজর রাশিদ। ইনি তখন বঙ্গভবনে বিশাল এক রুম দখল করে থাকেন। তার রুমের সামনে স্টেন গান হাতে 2 জন সৈনিক দাঁড়িয়ে থাকে। রাষ্ট্রের নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ সব আলোচনা এই ঘরেই হয়। শফিককে মেজর রাশিদের সামনে উপস্থিত করা হলো। মেজর শীতল গলায় বললেন, হু আর ইউ? স্যার, আমার নাম শফিক। তুমি প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করেছ। উনার সঙ্গে দেখা করার পাস আমি ইস্যু করি। তুমি পাস কোথায় পেলে? শফিক ভীত গলায় বলল, পাস কোথা থেকে এসেছে আমি জানি না স্যার, প্রেসিডেন্ট সাহেব ব্যবস্থা করেছেন। উনার সঙ্গে তোমার কি প্রয়োজন? আমার কোনো প্রয়োজন নেই স্যার, আমি সামান্য ব্যক্তি। আমি উনার জন্যে একটা চিঠি নিয়ে এসেছিলাম। চিঠি কে দিয়েছেন? রাধানাথ বাবু। হু ইজ হি? তিনি একজন প্রেসের মালিক। প্রেসের নাম আদর্শলিপি। চিঠিতে কি লেখা? শফিক ইতস্তত করে বলল,
চিঠিতে কি লেখা আমি জানি না স্যার। শফিক এই মিথ্যা বলে ঘাবড়ে গেল। তার মনে হচ্ছে এই লোক তার মিথ্যা ধরে ফেলেছে। তুমি ভয় পাচ্ছ কেন? শফিক বলল, স্যার আমি ভীতু মানুষ, এই জন্য ভয় পাচ্ছি। মেজর রাশিদ সিগারেট ধরাতে ধরাতে বললেন, ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে বলে তুমি ভয় পাচ্ছ। মেজর সাহেব নিচু গলায় তার পাশে সিভিল পোশাকে দাঁড়িয়ে থাকা একজনকে কি যেন নির্দেশ দিলেন। তার নির্দেশ মতো শফিককে নিয়ে যাওয়া হলো রমনা থানায়। সেখানে পুলিশের এসপি সালাম সাহেবের হাতে তাকে তুলে দেওয়া হলো। সালাম সাহেব হতাশ গলায় বললেন, যারা আপনাকে পাঠিয়েছেন তাদের হাতে বন্দিশালা নেই, সন্দেহভাজনদের তারা থানায় পাঠিয়ে দেন। এর মধ্যে দুর্ভাগ্যবানরা চলে যান আনিতে। শফিক বলল, আনি কি? আনি হচ্ছে আগাছা নিমূল। আপনি যদি আগাছা হয়ে থাকেন তাহলে আপনাকে নির্মূল করা হবে। কাজটা আমরা করব না, এই ভরসা আপনাকে দিতে পারি। আপনার সান্ত্বনা বলতে এইটুকু। শফিক বলল, স্যার আমি কি আমার অবস্থা জানিয়ে কাউকে টেলিফোন করতে পারি? পারেন, তবে থানার টেলিফোন এখন নষ্ট। যান হাজতে অপেক্ষা করুন, টেলিফোন ঠিক হলে আপনাকে খবর দেওয়া হবে। সারা দিনেও টেলিফোন ঠিক হলো না। শফিক ঠিক করল, কোনো কারণে যদি সে বেঁচে যায় তাহলে আর ঢাকায় থাকবে না, মার কাছে চলে যাবে। রাত 8টায় হাজতের দরজা খুলে তাকে বের করা হলো। মিলিটারি একটা জিপ থানার সামনে দাঁড়িয়ে আছে। এসপি সালাম সাহেবের সঙ্গে একজন অফিসার। এই অফিসারকে শফিক বঙ্গভবনে দেখেনি। অফিসার এসেছেন সিভিল পোশাকে। সালাম সাহেব তাকে ক্যাপ্টেন সাহেব বলে ডাকছেন বলেই শফিক নিশ্চিত হলো ইনি একজন ক্যাপ্টেন। এই সময়ে মেজর এবং ক্যাপ্টেনরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শফিকের ইচ্ছা করছে ক্যাপ্টেন সাহেবের পা চেপে ধরতে। জীবন রক্ষার জন্যে শুধু পা চেপে ধরা না, পা চাটাও যায়। ক্যাপ্টেন সাহেব কড়া গলায় বললেন, আপনি বোস্টার সাহেবকে চেনেন? শফিক বলল, জি না স্যার। উনি কে? উনি বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত। আপনি তাকে চেনেন না, তারপরেও উনি কেন আপনার মুক্তির জন্য সুপারিশ করলেন? তাও আমি জানি না, আমি অতি তুচ্ছ একজন, আমার জন্যে সুপারিশ করার কেউ নেই স্যার। ক্যাপ্টেন বললেন, যান চলে যান, ইউ আর রিলিজড। আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। শফিক বলল, স্যার আপনার অনেক মেহেরবানি, আমি নিজে যেতে পারবো। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, এই জন্যে বললাম। শফিক বলল, বৃষ্টিতে ভিজে আমার অভ্যাস আছে স্যার। দ্বাদশ অধ্যায় এইটুকুই, শুরু করছি। ত্রয়োদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম অবন্তীর কাছে লেখা ইসাবেলার চিঠি। শুরু করি। অবন্তীর কাছে লেখা ইসাবেলার নভেম্বর মাসের চিঠি। আমার ছোট্ট পাখি, আমার জেসমিন পুষ্প। এই মেয়ে, তোমার নভেম্বর মাসের চিঠি আমি লিখছি অক্টোবরের 21 তারিখে। তোমার দেশের যে অবস্থা, চিঠি পেতে পেতে নভেম্বর চলে আসবে। তোমার জন্যে অতি আনন্দের একটা খবর দিয়ে শুরু করি। তোমার বাবা ফিরে এসেছে। প্রথমে তাকে চিনতে পারছিলাম না, মনে হচ্ছিল স্ট্রিট বেগার, ভিক্ষা চাইতে দরজার বেল টিপছে। আমি তাকে বললাম, গো টু হেল। সে যথারীতি তার পুরনো অভ্যাস মতো রসিকতা করল। সে বলল, হেলে যাওয়ার জন্যেই তো তোমার কাছে এসেছি। তোমার চেয়ে কঠিন হেল আর কোথায় পাবো? তোমার বাবার শরীর খুব খারাপ করেছে, নানান অসুখ বিসুখ বাঁধিয়েছে, মাথার চুল বেশিরভাগ পড়ে গেছে, চোখ রক্তবর্ণ, কোটরে ঢুকে গেছে, কিডনি মনে হয় ঠিকমতো কাজ করছে না, পায়ে পানি এসেছে, লিভারও মদ খেয়ে পচিয়ে ফেলেছে, তার সারা শরীর হলুদ, গা থেকে টকটক গন্ধও বেরোচ্ছে। আমি তাকে বললাম, আমার কাছে কেন এসেছো? আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও। সে বলল, এই অবস্থায় মেয়ের কাছে ফেরা যাবে না, শরীর সারিয়ে তারপরে যাব। তুমি আমার শরীর সারাবার ব্যবস্থা করো। আমি বললাম, আমি কেন তোমার শরীর সারাবার ব্যবস্থা করব? তুমি কে? সে বলল, আমি তোমার কেউ না তা ঠিক আছে, কিন্তু আমি তোমার অতি আদরের কন্যার বাবা।
এই পরিচয়ে কি যথেষ্ট না? আমি বললাম, না, আমার বাড়িতে তুমি থাকতে পারবে, তুমি তোমার থাকার জায়গা খুঁজে বের করো। আমি তোমার জন্যে অনেক যন্ত্রণার ভেতর দিয়ে গিয়েছি, আর যাব না। সে বলল, ওকে, চলে যাচ্ছি, বলেই পুঁটলি পাটলি নিয়ে আমার বাড়ির ঠিক সামনে পাম গাছের নিচে বসল। আমি দেখেও না দেখার ভান করলাম। দুপুরে দেখি সে পুঁটলি থেকে ভদকার বোতল বের করে পানি ছাড়া শুধু শুধু ভদকা খাচ্ছে। আমার দিকে বোতল উঁচিয়ে বলল, চিয়ার্স, আনন্দময় পুরনো দিনের স্মরণে। ইসাবেলা দ্য গ্রেট ড্যান্সিং কুইন। এখন তুমি বলো, এই মানুষের ওপর কতক্ষণ রাগ করে থাকা যায়? আমি তার জন্যে গেস্ট রুম খুলে দিয়েছি, তার চিকিৎসার ব্যবস্থা করেছি। চিকিৎসায় চট করে সুফল পাওয়া যাবে এরকম মিথ্যা আশায় বসে থাকবে না। তবে আমি তোমার বাবার চিকিৎসার কোনো ত্রুটি করব না, যীশুখ্রিস্টের শপথ। আমি তোমাকে ব্রিটিশ এয়ারওয়েজের বিজনেস ক্লাসের একটি টিকিট পাঠাবো। খোঁজ খবর করছি ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকায় যায় কিনা। তুমি দ্রুত চলে এসো, আমি আড়াল থেকে পিতা কন্যার মিলন দৃশ্য দেখতে যাচ্ছি। ইতি, তোমার মা ইসাবেলা। পুনশ্চ 1, তোমার বাবা তোমাকে চিঠি লেখার জন্যই কাগজ কলম নিয়েছে। চিঠি লিখে শেষ করেছে কিনা জানি না, শেষ করা মাত্র চিঠি তোমাকে পাঠাবো। পুনশ্চ 2, তোমার বাবা এতদিন কোথায় ছিল শুনলে বড় ধরনের চমক খাবে। সে ছিল জেলে, তার 2 বছরে সশ্রম কারাদণ্ড হয়েছিল। কি অপরাধে তা এখনো জানি না, এ বিষয়ে সে মুখ খুলছে না। পুনশ্চ 3, তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক বিষাক্ত হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম এই মানুষটার মতো ঘৃণা আমি আর কাউকে করি না। এখন মনে হচ্ছে এই ধারণা ভুল। তোমার বাবাকে আগে যতটা ভালোবাসতাম এখন ততটাই ভালোবাসি, কিংবা কে জানে, হয়তো তার চেয়ে বেশি। পুনশ্চ 4, খুব জরুরি একটা কথা লিখতে চাচ্ছিলাম, এখন মনে পড়ছে না। ইদানিং আমার এই সমস্যা হয়েছে, অপ্রয়োজনীয় কথা মনে থাকে, প্রয়োজনীয় কথা মনে থাকে না। অবন্তী মায়ের চিঠি পরপর 3 বার পড়ল। কিছুক্ষণ চিঠি গালে ধরে রাখল। চিঠি থেকে চা পাতা এবং লেবুর সতেজ গন্ধ আসছে। মা নিশ্চয়ই নতুন ধরনের কোনো পারফিউম চিঠিতে মাখিয়ে দিয়েছে। অবন্তী চিঠি হাতে দাদাজানের ঘরে ঢুকল। সরফরাজ খান আঁতকে উঠে বললেন, তোকে এরকম দেখাচ্ছে কেন? ইজ এনিথিং রং? অবন্তী বলল, কীরকম দেখাচ্ছে? মনে হচ্ছে কিছুক্ষণ আগে ভূত দেখেছিস, মুখ রক্তশূন্য। আমার চোখে মুখে কোনো আনন্দ দেখতে পাচ্ছ না? না। না দেখতে পেলে বুঝতে হবে তোমার অবজারভেশন পাওয়ার অতি দুর্বল। যাই হোক, তুমি তো আমার সব চিঠি আগে সেন্সার করে আমাকে দাও। মার এইবারের চিঠিটা কি পড়েছ? না। এই নাও চিঠি, পড়লে আনন্দ পাবে। বাবার খোঁজ পাওয়া গেছে, বাবা এখন মার সঙ্গেই আছে। মার বাড়ির সামনে একটা পাম গাছের নিচে আস্তানা গেড়েছে, নানান কর্মকাণ্ড করে মাকে ভোলানোর চেষ্টা করছে। মা অবশ্যই কঠিন চিজ, ভুলছে না। বারান্দার সব জানালা বন্ধ করে দিয়েছে যাতে বাবাকে দেখতে না হয়। সরফরাজ খান বললেন, হড়বড় করে এইসব কি বলছিস? চিঠি দে, পড়ে দেখি। অবন্তী বলল, চিঠি এখনই পড়া শুরু করবে না, আগে আমার কথা মন দিয়ে শোনো। আমি আজ রাতে একটা পার্টি দেব, আমার আনন্দ আমি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। অন্যেরা মানে কারা? খালেদ চাচা, আমার স্যার, শামীম শিকদার। তুমি বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনবে, বাবার পছন্দের মাছ, কই মাছ আর মটরশুঁটি কিনবে। খালেদ চাচু মটরশুঁটি দিয়ে কই মাছ পছন্দ করেন। আজ রাতে হবে মাছ উৎসব। তুই তো মাছ খাস না। এখন খাই। খতিবনগরের হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে কাতল মাছের পেটি খেয়ে মাছ খাওয়া ধরেছি। সরফরাজ খান বিরক্ত গলায় বললেন, আবার তাঁর কথা কেন? আমি চাই না এই বাড়িতে তার নাম উচ্চারিত হোক। অবন্তী হাসতে হাসতে বলল, হাফেজ সাহেব ঢাকায় থাকলে তাকেও দাওয়াত দিতাম। সরফরাজ খান বললেন, তোর বাবার কাণ্ড কারখানা আমি কোনোদিন বুঝিনি, তোর কাণ্ড কারখানাও বুঝি না। আমার একটা সাজেশন শোন, সফিক আর ওই যে শামীম,
এদের আসতে বলার কিছু নেই, এরা কোনোভাবেই আমার পরিবারের সঙ্গে যুক্ত না। অবন্তী বলল, আমার পার্টিতে কে আসবে কে আসবে না তা আমি ঠিক করব, তুমি না। সরফরাজ খান বললেন, আচ্ছা ঠিক আছে, চোখ মুখ কঠিন করে ফেলতে হবে না। অবন্তী বলল, চোখ মুখ কঠিন করছি অন্য কারণে। হঠাৎ মনে পড়ল শফিক স্যার অনেক দিন এ বাড়িতে আসেন না, তুমি কি তাকে আসতে নিষেধ করেছ? সরফরাজ খান জবাব দিলেন না। অবন্তী বলল, তোমার কিছু কিছু কর্মকাণ্ডের জন্যে আমি তোমাকে অত্যন্ত অপছন্দ করি। আজকের পার্টিতে তোমাকে আমি নিমন্ত্রণ করছি না। তার মানে? তার মানে আজ তোমার জন্যে খাবার আসবে হোটেল থেকে। তুমি হাসছো কেন? আমি সিরিয়াস। ভালো কথা, শফিক স্যারের ঠিকানাটা লিখে দাও, আমি নিজে গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসব। তোকে যেতে হবে না, মাস্টার আশেপাশেই থাকে, মোড়ের এক চায়ের দোকানে থাকে, চা বানিয়ে বিক্রি করে। অবন্তী বলল, বাহ, ইন্টারেস্টিং তো। সরফরাজ খান ভুরু কুঁচকালেন। ঘটনাটা কেন ইন্টারেস্টিং বুঝতে পারলেন না। রমনা থানা থেকে ছাড়া পাওয়ার পর শফিক তার নিজের ভাড়া বাসায় ফিরে যায়নি, রাধানাথবাবুর সঙ্গেও দেখা করেনি। শফিক নিশ্চিত এই মানুষ অতি বিপজ্জনক। আমেরিকার রাষ্ট্রদূতের শফিকের মতো অভাজনকে সুপারিশ করার পেছনে এই মানুষটার হাত আছে। এরা অনেক বড় মানুষ, বড় মানুষদের কাছ থেকে দূরে থাকতে হয়। বড়র পীড়িত বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। সে কাদেরের চায়ের দোকানে এসে উঠেছে। এখন সে এখানেই রাতে ঘুমোয়। গোসল সারে ধানমন্ডি লেকে বাথরুমের জন্যে এক দারোয়ানের সঙ্গে বন্দোবস্ত করা আছে, তাকে কাদের মোল্লা মাসে 20 টাকা করে দেয়। চায়ের দোকানের মূল মালিক কাদের মোল্লা দোকানের দায়িত্ব শফিকের কাছে দিয়ে দেশের বাড়িতে বেড়াতে গেছে। শফিক সুখেই আছে, সারা দিন চা বানায়, রাতে দোকান বন্ধ করে দোকানের ভেতর ঘুমায়। কালা পাহাড় তাকে পাহারা দেয়, কিছুক্ষণ পর পর দোকানের চারপাশে ঘুরফাক খায়। আশেপাশে কেউ না থাকলে শফিক কালা পাহাড়ের সঙ্গে কথাবার্তা বলে। কালা পাহাড় ঘেউ ঘেউ করে আলোচনায় অংশগ্রহণ করে, তাদের আলোচনার নমুনা। কিরে কালা পাহাড়, আছিস কেমন? ঘেউ, আমি যে আন্ডারগ্রাউন্ডে আছি বুঝতে পারছিস? কেউ আমার খোঁজ জানে? রাধানাথবাবু না, অবন্তীও না। অবন্তীকে চিনিস? ঘেউ ঘেউ, নে একটা বিস্কুট খা, একটু পর ভাত বসাবো, তখন ভাত খাবি। আজ কি রান্না হবে জানতে চাস? ঘেউ, আজকে বিরাট আয়োজন, গরম ভাত, বেগুন ভাজা আর মাসকলাইয়ের ডাল। রাতে করব ডিমের সালুন। শফিক কেরোসিনের চুলায় ভাত বসিয়েছে। দুপুরের দিকে চা পিপাসুদের ভিড় তেমন থাকে না। শফিক তখন রান্না চড়ায়, রান্নার ফাঁকে ফাঁকে বই পড়ে। আজ পড়ছে বনফুলের একটা উপন্যাস, নাম জঙ্গম। উপন্যাসটা সে রাধানাথবাবুর লাইব্রেরি থেকে নিয়ে এসেছে। শফিকের ধারণা এত সুন্দর উপন্যাস সে অনেক দিন পড়েনি। মাত্র 10 পৃষ্ঠা বাকি আছে। বইটা শেষ করে সে রাধানাথবাবুকে ফেরত দেবে না, নিজের কাছে রেখে দেবে। বই নিজের কাছে রাখলে দোষ হয় না, এই বইটা অবন্তীকে পড়তে দিতে হবে। চিনি কম দিয়ে আমাকে 1 কাপ চা দিন তো। শফিক হতভম্ব হয়ে তাকালো। কি আশ্চর্য, অবন্তী হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। 2 সেকেন্ড আগেই সে অবন্তীর কথা ভাবছিল। কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু? অবন্তী বলল, আমি কিন্তু টাকা আনিনি, আমাকে বাকিতে চা খাওয়াতে হবে। বলতে বলতে কাস্টমারদের জন্য রাখা কাঠের বেঞ্চিতে অবন্তী বসল। এখন সে পা নাচাচ্ছে। শফিক বলল, কেমন আছো অবন্তী? অবন্তী বলল, আমি ভালো আছি। এখন আপনি বলুন তো, আপনার পছন্দের মাছ কি? আমার পছন্দের মাছ জেনে কি হবে? অবন্তী বলল, কিছু হোক বা না হোক আমি জানতে চাচ্ছি। ট্যাংরা মাছ। অবন্তী বলল, ট্যাংরা মাছ? এই মাছ কারো পছন্দের হতে পারে তা আমার ধারণায় ছিল না। শফিক বলল, আমার মা বেগুন দিয়ে ট্যাংরা মাছ রাঁধেন, তার সঙ্গে কিছু আমচুর দিয়ে দেন, টকটক লাগে। আমার কাছে মনে হয় বেহেশতি খাবার। আপনার মা কি বেঁচে আছেন? হ্যাঁ,
আমি তার কাছে থেকে আমচুর দিয়ে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে নেব। আপাতত আমচুর ছাড়াই আপনাকে ট্যাংরা মাছ খেতে হবে। আজ রাতে আপনার ট্যাংরা মাছ খাওয়ার নিমন্ত্রণ। কই, আমাকে চা দিচ্ছেন না কেন? সত্যি চা খাবে? হ্যাঁ, খাবো। শফিক অবাক হয়ে ভাবছে, কি আশ্চর্য মেয়ে, সে একবারও জানতে চাইছে শফিক এখানে কেন চা বানাচ্ছে। যেন শফিকের জন্যে চা বানানোর কর্মকাণ্ডই স্বাভাবিক। অবন্তী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, সুন্দর চা বানিয়েছেন। আপনি যদি পুরোপুরি চায়ের কারিগর হয়ে যান তাহলে আমি রোজ এসে 1 কাপ করে চা খেয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, ভয়ঙ্কর একটা কুকুর আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমার উপর ঝাঁপ দিয়ে পড়বে। শফিক বলল, ঝাঁপ দিবে না। অবন্তী বলল, আপনি কি করে বুঝলেন যে ঝাঁপ দিবে না? কুকুরের মনের কথা কি আপনি জানেন? সব কুকুরের মনের কথা জানি না, এটার মনের কথা জানি। এটা আমার কুকুর, এর নাম কালা পাহাড়। অবন্তী হতভম্ব গলায় বলল, এর নাম কালা পাহাড়? হ্যাঁ, আমি যেখানে যাই সে আমার পেছনে পেছনে যায়। কি আশ্চর্য! শফিক বলল, আশ্চর্য কেন? অবন্তী বলল, এরকম একটা ভয়ঙ্কর কুকুর আপনার সঙ্গী, এই জন্যেই বললাম কি আশ্চর্য। অবন্তী অনেক রান্নাবান্না করেছিল। সে তার দাদাজানের জন্যে সত্যি সত্যি হোটেল থেকেও খাবার আনিয়েছিল, ডাল গোস্ত। আশ্চর্যের ব্যাপার হলো তার পার্টিতে কেউ এলো না। খালেদ মোশাররফ এলেন না। তিনি কেন আসছেন না তা জানালেনও না। এই ধরনের কাজ তিনি আগে কখনো করেননি। শামীম শিকদার দেশে নেই, সে নাকি কোনো আর্মি অফিসারকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে। শফিককে সন্ধ্যাবেলা পুলিশ এসে ধরে নিয়ে গেছে। রাধানাথ বাবুকে কে বা কারা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তার আদর্শলিপি প্রেসের অনেক কর্মচারীর মতো শফিকও একজন সাসপেক্ট। রমনা থানার ওসির সঙ্গে শফিকের প্রাথমিক কথোপকথন। আপনার সঙ্গে আবার দেখা হলো? জি স্যার। রাধানাথবাবু খুন হয়েছেন এটা জানেন তো? কিছুক্ষণ আগে জেনেছি। এখন বলুন, রাধানাথবাবুর গলায় ছুরিটা কি আপনি বসিয়েছেন নাকি আপনার কোনো সঙ্গী? জবে করে কাউকে হত্যা একা করা যায় না, কয়েকজন লাগে। একজন ছুরি চালায়, বাকিরা ধরে থাকে। বুঝেছেন? জি স্যার। ভেরি গুড, এখন মুখ খুলুন। শফিক মুখ খুলতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ অধ্যায় এখানেই শেষ হলো। ফিরে আসছি পরের অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।